নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত। আজকের ২০ পর্ব। দিন ২ পরে একদিন সন্ধ্যার পর গড়ের মাঠ হইতে একা বেড়াইয়া ফিরিবার মুখে হোয়াইটওয়ে লেডলের দোকানের সামনে একটুখানি দাঁড়াইয়াছে একজন আধাবয়সী লোক কাছে আসিয়া বলিল, বাবু, প্রেমারা খেলবেন? খুব ভালো জায়গা, আমি নিয়ে যাব। এখান থেকে ৫ মিনিট, ভদ্র জায়গা, কোনো হাঙ্গামায় পড়তে হবে না, আসবেন? অপু বিস্মিত মুখে লোকটার মুখের দিকে চাহিল। আধময়লা কাপড় পরনে, খোঁচা খোঁচা কড়া দাড়ি গোফ, ময়লা দেশি টুইলের শার্ট, কবজির বোতাম নাই, পানে ঠোঁট দুটো কালো, দেখিয়াই চিনিল সে ছাত্র জীবনের পরিচিত বন্ধু হরেন, সেই যে ছেলেটি একবার তাহাদের কলেজ হইতে বই চুরি করিয়া পালাইতে গিয়া ধরা পড়ে। বহুকাল আর দেখা সাক্ষাৎ নাই। অপু লেখাপড়া ছাড়িয়া দিবার পর আর কখনো নয়। লোকটাও অপুকে চিনিল, থতমত খাইয়া গেল। অপুও বিস্মিত হইয়াছিল। এইসব ব্যাপারের অভিজ্ঞতা তাহার নাই, জীবনে কখনো না। তবুও সে বুঝিয়াছিল তাহার এই ছাত্র জীবনের বন্ধুটি কোন পথে আসিয়া দাঁড়াইয়াছে। সে কিছু উত্তর করিবার পূর্বে হরেন আসিয়া তাহার হাত দুটি ধরিল, বলিল, মাপ করো ভাই, আগে টের পাইনি, বহুকাল পরে দেখা। থাকো কোথায়? অপু বলিল, তুমি থাকো কোথায়? এখানেই আছো? কতদিন? এই নিকটেই, তালতলা লেন, আসবে, অনেক কথা আছে। আজ আর হবে না, আসছে সোমবার ৫টার সময় যাব, নম্বরটা লিখে নি। সে হবে না ভাই, তুমি আর আসবে না, তোমার দেখা আর পাবার ভরসা রাখি নে, আজই চলো। অতি অপরিচ্ছন্ন বাসা, একটিমাত্র ছোট ঘর। অপু ঘরে ঢুকিতেই একটা কেমন ভ্যাপসা গন্ধ তাহার নাকে গেল। ছোট্ট ঘর, জিনিসপত্রে ভর্তি, মেঝেতে বিছানা পাতা, তাহারই একপাশে হরেন অপুর বসিবার জায়গা করিয়া দিল। ময়লা চাদর, ময়লা কাঁথা, ময়লা বালিশ, ময়লা কাপড়, ছেঁড়া মাদুর, কলাই করা গ্লাস, থালা, কালি পরা হারিকেন লণ্ঠন। কাঁথার আড়াল হইতে ৩-৪টি শীর্ণ কালো কালো ছোট হাত পা বাহির হইয়া আছে। একটি ৭-৮ বছরের মেয়ে ওদিকের দালানে দুয়ারের চৌকাঠের ওপর বসিয়া। দালানের ওপাশটা রান্নাঘর। হরেনের স্ত্রী সম্ভবত রাঁধিতেছে। হরেন মেয়েটিকে বলিল, ওরে টেপি, তামাক সাজ তো। অপু বলিল, ছোট ছেলেমেয়েকে দিয়ে তামাক সাজাও কেন, নিজে সাজো, ও শিক্ষা ভালো নয়। হরেন স্ত্রীর উদ্দেশ্যে চিৎকার করিয়া বলিল, কোথায় রইলে গো, এদিকে এসো, ইনি আমার কলেজ আমলের সকলের চেয়ে বড় বন্ধু, এত বড় বন্ধু আর কেউ ছিল না। এর কাছে লজ্জা করতে হবে না, একটু চাটা খাওয়াও, এসো এদিকে। তারপর হরেন নিজের কাহিনী পারিল। কলেজ ছাড়িয়াই বিবাহ হয়, তারপর এই দুঃখ দুর্দশা, বড় জড়াইয়া পড়িয়াছে। বিশেষত এইসব লেন্ডি গেন্ডি কত রকম করিয়া দেখিয়াছে, কিছুতেই কিছু হয় না। স্কুল মাস্টারি, দোকান, চালানি ব্যবসা, ফটোগ্রাফের কাজ, কিছুই বাকি রাখে নাই। আজকাল যাহা করে তা তো অপু দেখিয়াছে। বাসায় কেহ জানে না, উপায় কি? এতগুলি মুখে অন্ন তো, এই বাজার ইত্যাদি। হরেনের কথাবার্তার ধরন অপুর ভালো লাগিল না। চোখে মুখে কেমন যেন একটা, ঠিক বোঝানো যায় না। অপুর মনে হইল হরেন এইসব নিজ ব্যবসায় পোক্ত হইয়া গিয়াছে। হরেনের স্ত্রীকে দেখিয়া অপুর মন সহানুভূতিতে আর্দ্র হইয়া উঠিল। কালো শীর্ণ চেহারা, হাতে গাছকত কাচের চুড়ি, মাথায় সামনের দিকে চুল উঠিয়া যাইতেছে, হাতে কাপড়ে বাটনার হলুদ মাখা। সে এমন আনন্দ ও ক্ষিপ্রতার সহিত চা আনিয়া দিল যে সে মনে করে যেন এতদিনে স্বামীর পরম হিতৈষী বন্ধুর সাক্ষাতে যখন পাওয়া গিয়াছে, দুঃখ বুঝি ঘুচিল। উঠিবার সময় হরেন বলিল, ভাই, বাড়ি ভাড়া কাল না দিলে অপমান হব, ৫টা টাকা থাকে তো দাও তো।
অপু টাকাটা দিয়া দিল। বাহির হইতে যাইতেছে, বড় ছেলেটিকে তার মা যেন কি শিখাইয়া দিল। সে দরজার কাছে আসিয়া বলিল, ও কাকাবাবু, আমার দোকানে স্কুলের বই এখনো কেনা হয়নি, কিনে দেবেন? বই না কিনলে মাস্টার মারবে। হরেন ভানের সুরে বলিল, যা যা, আবার বই? হ্যাঁ, স্কুলও যত, ফি বছর বই বদলাবে, যা এখন। অপু তাহাকে বলিল, এখন তো আর কিছুই হাতে নেই খোকা, পকেট একেবারে খালি। হরেন অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে আসিল। সে চাষবাস করিবার জন্য উত্তরপাড়ার জমি দেখিয়া আসিয়াছে। 2000 টাকা হইলে হয়। অপূর্ব কি টাকাটা ধার দিতে পারিবে? না হয় আধা আধি বকরা, খুব লাভের ব্যবসা। প্রথম দিনের সাক্ষাতেই এসব? কেমন একটা অপ্রীতিকর মনোভাব লইয়া অপু বাসায় ফিরিল। শেষে কিনা জুয়ার দালালি। প্রথম যৌবনে ছিল চোর, আরও কত কি করিয়াছে, কে খোঁজ রাখে? এ আর ভালো হইল না। দিন তিনেক পর একদিন সকালে হরেন আসিয়া হাজির অপুর বাসায়। নানা বাজে কথার পর উত্তরপাড়ার জমি লওয়ার কথা পারিল। টিউবওয়েল বসাইতে হইবে, কারণ জলের সুবিধা নাই। অপূর্ব কত টাকা দিতে পারে? উঠিবার সময় বলিল, ওহে, তুমি মানিককে কি বই কিনে দেবে বলেছিলে? আমায় বলছিল। অপু ভাবিয়া দেখিল এরূপ কোনো কথা মানিককে সে বলে নাই। যাহা হোক, না হয় দিয়া দিবে এখন। মানিককে বইয়ের দরুন টাকা হরেনের হাতে দিয়া দিল। তাহার পর হইতে হরেনের যাতায়াত শুরু হইল একটু ঘন ঘন। বাবার সঙ্গে মাঝে মাঝে মানিকও আসিতে লাগিল। কখনো সে আসিয়া বলে তাহারা বায়োস্কোপ দেখিতে যাইবে, টাকা দিন কাকাবাবু। কখনো তাহার জুতা নাই, কখনো ছোট খোকার জামা নাই, কখনো তাহার বড় দিদি ছোট দিদির বায়না। ইহারা আসিলেই 2-3 টাকার কমে অপুর পার হইবার উপায় নাই। হরেনও নানা ছুতায় টাকা চায়, বাড়ি ভাড়া, স্ত্রীর অসুখ। একদিন কাজলের একটা সেলুলয়েডের ঘর সাজানো জাপানি সামুরাই পুতুল খুঁজিয়া পাওয়া গেল না। তার দিন 2 আগে মানিকের সঙ্গে তার ছোট বোন টেপি আসিয়াছিল। অনেকক্ষণ পুতুলটা নাড়াচাড়া করিতেছিল, কাজল দেখিয়াছে। তারপর দিন 2 আর সেটার খোঁজ নাই। কাজল আজ দেখিল পুতুলটা নাই। ইহার দিন 15 পরে হরেনের বাসায় চায়ের নিমন্ত্রণে গিয়া অপু দেখিল কাজলের জাপানি পুতুলটা একেবারে সামনে একটা হ্যারিকেন লণ্ঠনের পাশে বসানো। পাছে ইহারা লজ্জায় পড়ে, তাই সেদিকটা পিছু ফিরিয়া বসিল ও যতক্ষণ রহিল লণ্ঠনটার দিকে আদৌ চাহিল না। ভাবিল, যাগ্গে, খুকি লোভ সামলাতে না পেরে এনেছে, খোকাকে আরেকটা কিনে দেব। উঠিয়া আসিবার সময় মানিক বলিল, মা বললেন তোর কাকাবাবুকে বল একদিন আমাদের কালীঘাট দেখিয়ে আনতে। সামনের রবিবারে চলুন কাকাবাবু, আমাদের ছুটি আছে, আমিও যাব। অপুর বেশ কিছু খরচ হইল রবিবারে, ট্যাক্সি ভাড়া, জল খাবার, ছেলেপিলেদের খেলনা ক্রয়, এমনকি বড় মেয়েটির একখানা কাপড় পর্যন্ত। কাজলও গিয়াছিল। সেই প্রথম কালীঘাট দেখিয়া খুব খুশি। সেদিন নিজের অলক্ষিতে অপুর মনে হইল তাহার কবিরাজ বন্ধুটি ও তাহার প্রথম পক্ষের স্ত্রীর কথা। তাদের প্রথম জীবনের সেই দারিদ্র্য, সেই পরিশ্রম। কখনো বিশেষ কিছু তো চাহে নাই কোনোদিন, বরং কিছু দিতে গেলে ক্ষুণ্ণ হইত। কিন্তু আন্তরিক স্নেহটুকু ছিল তাহার ওপর। এখনো ভাবিলে অপুর মন উদাস হইয়া পড়ে। বাড়ি ফিরিয়া দেখিল একটি 17-18 বছরের ছোকরা তাহার জন্য অপেক্ষা করিতেছে। দেখিতে শুনিতে বেশ সুন্দর চোখ মুখ, একটু লাজুক, কথা বলিতে গেলে মুখ রাঙা হইয়া যায়। অপু তাহাকে চিনিল। চাপদানির পূর্ণ ডিগ্রির ছেলে রসিক লাল, যাহাকে সে টাইফয়েড হইতে বাঁচাইয়াছিল। অপু বলিল, রসিক, তুমি আমার বাসা জানলে কি করে? আপনার লেখা বেরুচ্ছে বিবাহরী কাগজে, তাদের অফিস থেকে নিয়েছি। তারপর অনেককাল পর দেখা, কি খবর বলো? শুনুন, দিদিকে মনে আছে তো? দিদি আমায় পাঠিয়ে দিয়েছে, বলে দিয়েছে যদি কলকাতায় যাস তবে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করিস। আপনার কথা বড্ড বলে, আপনি একবার আসুন না চাপদানিতে। পটেশ্বরী, সে এখনো মনে করে রেখেছে আমার কথা। রসিক সুর নিচু করিয়া বলিল, আপনার কথা এমন দিন নেই।
আপনি চলে এসেছেন ৮-১০ বছর হলো। এই ৮-১০ বছরের মধ্যে আপনার কথা বলেনি এমন একটা দিনও বোধহয় যায়নি। আপনি কি কি খেতে ভালোবাসতেন সে সব দিদির এখনো মুখস্থ। কলকাতায় এলেই আমায় বলে, মাস্টারমশাইয়ের খোঁজ করিস না রে। আমি কোথায় জানবো আপনার খোঁজ? কলকাতা শহর কি চাপদানি? দিদি তা বোঝে না। তাই এবার বিভাবরীতে আপনার লেখা। পটেশ্বরী কেমন আছে? আজকাল আর সেসব শ্বশুরবাড়িতে অত্যাচার? শাশুড়ি মারা গিয়েছে, আজকাল কোনো অত্যাচার নেই। ২-৩টি ছেলে মেয়ে হয়েছে, সেই আজকাল গিন্নি। তবে সংসারের বড় কষ্ট। আমাকে বলে দেয় বোতলের চাটনি কিনতে, ১০ আনা দাম। আমি কোথা থেকে পাবো? তাই একটা ছোট বোতল আজই দেখুন কিনে নিয়ে যাচ্ছি ৬ আনায়। টেপারির আচার, ভালো না? এক কাজ করো, চলো আমি তোমাকে আচার কিনে দিচ্ছি। আমের আচার ভালোবাসে? চলো দেশি চাটনি কিনি। ভিনিগার দেওয়া বিলিতি চাটনি হয়তো পছন্দ করবে না। আপনি কবে আসবেন? আপনার সঙ্গে দেখা হয়েছে অথচ আপনাকে নিয়ে যায়নি শুনলে দিদি আমাকে বাড়িতে তিষ্ঠুতে দেবে না কিন্তু। আজই আসুন না। সে এখন হবে না, সময় নেই, সুবিধে মতো দেখব। অপু অনেকগুলি ছেলেমেয়ের খেলনা, খাবার, চাটনি কিনিয়া দিল। রসিককে স্টেশনে তুলিয়া দিয়া আসিল। রসিক বলিল, আপনি কিন্তু ঠিক যাবেন একদিনের মধ্যে, নইলে ওই বললুম যে। কি চমৎকার নীল আকাশ আজ! গরম আজ একটু কম। চৈত্র দুপুরের এই ঘন নীল আকাশের দিকে চাহিলেই আজকাল কেন শৈশবের কথাই তাহার মনে পড়ে। একটা জিনিস সে লক্ষ্য করিয়াছে, বাল্যে যখন অন্য কোনো স্থানে সে যায় নাই, যখন যাহা পড়িত মনে মনে তাহার ঘটনাস্থলের কল্পনা করিতে গিয়া নিশ্চিন্দিপুরেরই বাঁশবন, আমবাগান, নদীর ঘাট, কুঠির মাঠের ছবি মনে ফুটিয়া উঠিত। তাও আবার তাদের পাড়ার ও তাদের বাড়ির আশেপাশের জায়গার। তাদের বাড়ির পিছনের বাঁশবন তো রামায়ণ মহাভারত মাখানো ছিল। দশরথের রাজপ্রাসাদ ছিল তাদের পাড়ার ফণি মুখুজ্জের ভাঙা দোতলা বাড়িটা। মাধবী কঙ্কনে পড়া এক লিঙ্গের মন্দির ছিল ছিঁড়ে পুকুরের পশ্চিম দিকের সীমানার বড় বাঁশ ঝাড়টার তলায়। বঙ্গবাসীতে পড়া জোয়ান অব আর্ক মেষপাল চড়াইত নদীপাড়ের দেয়ারের কাশবনের চরে, শিমুল গাছের ছায়ায়। তারপর বড় হইয়া কত নতুন স্থানে একে একে গেল। মনের ছবি ক্রমশ পরিবর্তিত হইতে লাগিল। ম্যাপ চিনিল, ভূগোল পড়িল। বড় হইয়া যেসব বই পড়িল তাদের ঘটনা নিশ্চিন্দিপুরের মাঠে, বনে, নদীর পথে ঘাটে নাই। কিন্তু এতকালের পরেও বাল্যের যে ছবিগুলি একবার অঙ্কিত হইয়া গিয়াছিল তা অপরিবর্তিতই আছে। এতকাল পরেও যদি রামায়ণ মহাভারতের কোনো ঘটনা কল্পনা করে, নিশ্চিন্দিপুরের সেই অস্পষ্ট বিস্তৃতপ্রায় স্থানগুলি তার রথিভূমি হইয়া দাঁড়ায়। অনেক কাল পর সেদিন আরেকবার পুরনো বইয়ের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাধবী কঙ্কন ও জীবন সন্ধ্যা পড়িতেছিল। কি অদ্ভুত! পাতায় পাতায় নিশ্চিন্দিপুর মাখানো। বাল্যের ছবি এখনও সেই অস্পষ্টভাবে মনে হওয়া জঙ্গলে ভরা পুরো পুকুরটার পশ্চিম সীমানার বাঁশঝাড়ের তলায়। এবার মাঝে মাঝে দু একটি পূর্ব পরিচিত বন্ধুর সঙ্গে অপুর দেখা হইতে লাগিল প্রায়। কেহ উকিল, কেহ ডাক্তার। জানকী মফস্বলের একটা গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার। মনমথ অ্যাটর্নির ব্যবসায় বেশ উপার্জন করে। দেবব্রত একবার ইতিমধ্যে সস্ত্রীক কলিকাতা আসিয়াছিল। স্ত্রীর পা সারিয়া গিয়াছে, 2টি মেয়ে হইয়াছে। চাকরিতে সে বেশ নাম করিয়াছে, তবে চেষ্টায় আছে কন্ট্রাক্টারি ব্যবসায় স্বাধীনভাবে আরম্ভ করিতে। দেওয়ানপুরের বাল্যবন্ধু সেই সমীর আজকাল ইন্স্যুরেন্সের বড় দালাল। সে চিরকাল পয়সা চিনিত, হিসাবই ছিল। আজকাল অবস্থা ফিরাইয়া ফেলিয়াছে। কষ্ট দুঃখ করিতে করিতে একবারও সে ইহাদিগকে হিংসা করে না। তারপর এবার জানকীর সঙ্গে একদিন কলিকাতায় দেখা হইল। মোটা হইয়া গিয়াছে বেজায়, মনের তেজ নাই, গৃহস্থালীর কথাবার্তা। অপুর মনে হইল সে যেন একটা বন্ধ ঘরের জানালা বন্ধ করিয়া বসিয়া আছে।
তাহার অ্যাটর্নি বন্ধু মনমতো একদিন বলিল, ভাই, সকাল থেকে ব্রিফ নিয়ে বসি, সারাদিনের মধ্যে আর বিশ্রাম নেই, খেয়েই হাইকোর্ট, 5টায় ফিরে একটা জমিদারি এস্টেটের ম্যানেজারি করি ঘন্টা 3, তারপর বাড়ি ফিরে আবার কাজ, খবরের কাগজখানা পড়বার সময় পাইনে। কিন্তু এত টাকা রোজগার করি, তবু মনে হয় ছাত্রজীবনই ছিল ভালো। তখন কোনো একটা জিনিস থেকে বেশি আনন্দ পেতুম। এখন মনে হয় আই হ্যাভ লস্ট দি সস অফ লাইফ। অপু নিজের কথা ভাবিয়া দেখে, কই, এত বিরুদ্ধ ঘটনার ভিতর দিয়াও তাহার মনের আনন্দ কেন নষ্ট হয় নাই? নষ্ট হয়তো নাই, কেন তাহা দিনে দিনে এমন অদ্ভুত ধরনের উচ্ছ্বসিত প্রাচুর্যে বাড়িয়া চলিয়াছে? কেন পৃথিবীটা, পৃথিবী নয়, সারা বিশ্বটা, সারা নাক্ষত্রিক বিশ্বটা এক অপরূপ রঙে তাহার কাছে রঙিন? আর দিনে দিনে এই কি গহন গভীর রহস্য তাহাকে মুগ্ধ করিয়া প্রতি বিষয়ে অতি তীব্রভাবে সচেতন করিয়া দিতেছে। সে দেখিতে পায় তার ইতিহাস, তার এই মনের আনন্দের প্রগতির ইতিহাস, তার ক্রমবর্ধমান চেতনার ইতিহাস। এই জগতের পিছনে আরেকটা যেন জগৎ আছে। এই দৃশ্যমান আকাশ, পাখির ডাক, এই সমস্ত সংসার জীবনযাত্রা তারই ইঙ্গিত আনে মাত্র। দূর দিগন্তের বহুদূর ওপারে কোথায় যেন সে জগৎটা, পেঁয়াজের একটা খোসার মধ্যে যেমন আরেকটা খোসা, তার মধ্যে আরেকটা খোসা, সেটাও তেমনই। এই আকাশ, বাতাস, সংসারের আবরণে কোথাও যেন ঢাকা আছে কোন জীবন পারের মনের পারের দেশে। স্থির সন্ধ্যায় নির্জনে একা কোথাও বসিয়া ভাবিলেই সেই জগৎটা একটু একটু নজরে আসে। সেই জগৎটার সঙ্গে যোগসেতু প্রথম স্থাপিত হয় তার বাল্যে, দিদি যখন মারা যায়, তারপর অনিল, মা, অপর্ণা, সর্বশেষে লীলা। দুস্তর অশ্রুর পারাপার সারা জীবন ধরিয়া পাড়ি দিয়া আসিয়া আজ যেন বহু দূরে সে দেশের তালিবন রেখা অস্পষ্ট নজরে আসে। আজ গোলদিঘির বেঞ্চিখানায় বসিয়া তাই সে ভাবিয়া দেখিল, অনেকদিন আগে তার বন্ধু অনিল যে কথা বলিয়াছিল, এই জেনারেশনের হাত হইতে কাজের ভাল লওয়া, আর সবাই তা লইয়াছে। তার সকল সহপাঠী এখন জীবনে সুপ্রতিষ্ঠিত, দিকে দিকে জীবনের সকল কর্মক্ষেত্রে তারা নামিয়া পড়িয়াছে। কেবল ভবঘুরে হইয়াছে সে ও প্রণব। কিন্তু সত্য কথা সে বলিবে, মন তার কি বলে? তার মনে হয় সে যাহা পাইয়াছে জীবনে, তাহাতেই তার জীবন হইয়াছে সার্থ। সে চায় না অর্থ, চায় না। কি সে চায়, সেটাও তো খুব স্পষ্ট হইয়া উঠে নাই। সে কি অপরূপ জীবন পুলক এক একদিন দুপুরের রোদে ছাদটাতে সে অনুভব করে, তাকে অভিভূত, উত্তেজিত করিয়া তোলে। আকাশের দিকে উৎসুক চোখে চাহিয়া থাকে, যেন সে দৈববাণীর প্রত্যাশা করিতেছে। কাজল কি একটা বই আগ্রহের সঙ্গে পড়িতেছে। অপু ঘরে ঢুকিতেই চোখ তুলিয়া ব্যগ্র উৎসাহের সুরে উজ্জ্বল মুখে বলিল, ওহ, কি চমৎকার গল্পটা বাবা, শোনো না বাবা, এখানে বসো। পরে সে আরও কি সব বলিয়া যাইতে লাগিল। অপু অন্যমনস্ক মনে ভাবিতেছিল, বিদেশে যাওয়ার ভাড়া সে জোগাড় করিতে পারে, কিন্তু খোকাকে কোথায় রাখিয়া যায়? মামার বাড়ি পাঠাইয়া দিবে? মন্দ কি, কিছুদিন না হয় সেখানেই থাকুক, বছর 2-3, তারপর সে তো ঘুরিয়া আসিবেই, তাই করিবে, মন্দ কি? কাজল অভিমানের সুরে বলিল, তুমি কিচ্ছু শুনছো না বাবা। শুনবো না কেন রে, সব শুনছি, তুই বলে জানা। চাই শুনছো, বলো দেখি, শ্বেতপুরী কোন বাগানে আগে গেল? অপু বলিল, কোন বাগানে? আচ্ছা, একটু আগে থেকে বলতো খোকা, ওটা ভালো মনে নেই। খোকা অত শত ঘোরপাচ বুঝিতে পারে না। সে আবার গোড়া হইতে গল্প বলা শুরু করিল, বলিল, এইবার তো রাজকন্যে শেকড় খুঁজতে যাচ্ছে, কেমন না, মনে আছে তো? অপু এক বর্ণও শোনে নাই। তারপর শোনো বাবা, কাজলের মাথার চুলের কি সুন্দর ছেলে মানুষই গন্ধ।
দোলা, চুষিকাঠি, ঝিনুক বাটি, মায়ের কোল, এই সব মনে করাইয়া দেয় নিতান্ত কচি। সত্যি ওর দিকে চাহিয়া দেখিলে আর চোখ ফিরাইতে ইচ্ছা হয় না। কি হাসে, কি চোখ দুটি, মুখ কি সুন্দর। ওইটুকু একরত্তি ছেলে, যেন বাস্তব নয়, যেন এই পৃথিবীর নয়। কোন সময় জ্যোৎস্না পড়িয়া আসিয়া ওকে যেন উড়াইয়া লইয়া কোনো স্বপ্নপাড়ের দেশে লইয়া যাইবে। দিনরাত কি চঞ্চলতা, কি সব অদ্ভুত খেয়াল ও আবদার, অথচ কি অবোধ ও অসহায়। ওকে কি করিয়া প্রতারণা করা যাইবে? ও তো একদণ্ড ছাড়িয়া থাকিতে পারে না। ওকে কি বলিয়া ভুলানো যায়? অপু মনে মনে সেই ফন্দিটাই ভাবিতে লাগিল। ছেলেকে বলিল, চিনি নিয়ে আয় তো খোকা, একটু হালুয়া করি। কাজল মিনিট 10 মাত্র বাহিরে গিয়াছে। এমন সময় গলির বাহিরে রাস্তায় কিসের একটা গোলমাল অপুর কানে গেল। বাহির হইয়া ঘরের দোরে দাঁড়াইল। গলির ভিতর হইতে লোক দাঁড়াইয়া বাহিরের দিকে ছুটিতেছে। একজন বলিল, একটা কি লরি চাপা পড়েছে? অপু দৌড়িয়া গলির মুখে গেল। বেজায় ভিড়, সবাই আগাইতে চায়, সবাই ঠেলাঠেলি করিতেছে। অপুর পা কাঁপিতেছিল, জিভ শুকাইয়া আসিয়াছে। একজনকে বলিল, কে চাপা পড়েছে মশাই? ওই যে ওখানে একটা ছেলে। আহা মশাই, তখনই হয়ে গিয়েছে, মাথাটা আর নেই। অপু রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, বয়স কত? বছর 9 হবে, ভদ্রলোকের ছেলে, বেশ ফর্সা দেখতে। আহা। অপু এই প্রশ্নটা কিছুতেই মুখ দিয়া বাহির করিতে পারিল না। তাহার গায়ে কি ছিল? কাজল তার নতুন তৈরি খদ্দরের শার্ট পরিয়া এইমাত্র বাহির হইয়া গিয়াছে। কিন্তু এই সময়ে হঠাৎ অপু হাতে পায়ে অদ্ভুত ধরনের বল পাইল। বোধ হয় যে খুব ভালোবাসে সে ছাড়া এমন বল আর কেহ পায় না এমন সময়ে। খোকার কাছে এখনই যাইতে হবে, যদি একটুও বাঁচিয়া থাকে। সে বোধ হয় জল খাইবে, হয়তো ভয় পাইয়াছে। ওপারের ফুটপাতে গ্যাস পোস্টের পাশে ট্যাক্সি আসিয়া দাঁড়াইয়াছে। পুলিশ আসিয়াছে, ট্যাক্সিতে ধরাধরি করিয়া দেহটা উঠাইতেছে। অপু ধাক্কা মারিয়া সামনের লোকজনকে হটাইয়া খানিকটা জায়গা ফাঁকা করিয়া ফেলিল। কিন্তু ফাঁকায় আসিয়া সামনের ট্যাক্সিটার দিকে চাহিয়াই তাহার মাথাটা ঘুরিয়া উঠিল যে পাশের লোকের কাঁধে নিজের অজ্ঞাতসারে ভর না দিলে সে হয়তো পড়িয়াই যাইত। ট্যাক্সির সামনে যে ভিড় জমিয়াছে তারই মধ্যে দাঁড়াইয়া ডিঙি মারিয়া কাণ্ডটা দেখিবার বৃথা চেষ্টা করিতেছে কাজল। অপু ছুটিয়া গিয়া ছেলের হাত ধরিল। কাজল ভীত অথচ কৌতূহলী চোখে মৃতদেহটা দেখিবার চেষ্টা করিতেছিল। অপু তাহাকে হাত ধরিয়া লইয়া আসিল। কি দেখছিল ওখানে? আয় বাসায়। অপু অনুভব করিল তাহার মাথা যেন ঝিমঝিম করিতেছে, সারা দেহ যেন এইমাত্র এই ইলেকট্রিক ব্যাটারির শক লাগাইয়া দিয়াছে। গলির পথে কাজল একটু ইতস্তত করিয়া অপ্রতিভের সুরে বলিল, বাবা, গোলমালে আমায় যে সিকিটা দিয়েছিলে চিনি আনতে, কোথায় পড়ে গিয়েছে খুঁজে পাইনি। যাগ্গে, চিনি নিয়ে চলে আসতে পারতিস কোন কালে, তুই বড় চঞ্চল ছেলে খোকা। দিন 2 পরে সে কি কাজে হ্যারিসন রোড দিয়া চিতপুরের দিকে ট্রাম চড়িয়া যাইতেছিল। মোড়ের কাছে শিলেদের বাড়ির রোকর নবিশ রামধনবাবুকে ছাতি মাথায় যাইতে দেখিয়া সে তাড়াতাড়ি ট্রাম হইতে নামিল। কাছে গিয়া বলিল, কি রামধনবাবু, চিনতে পারেন? রামধনবাবু হাত তুলিয়া নমস্কার করিয়া বলিলেন, আরে অপূর্ববাবু যে, তারপর কোথা থেকে আজ এতকাল পরে? ওহ, আপনি একটু অন্যরকম দেখতে হয়ে গিয়েছেন, তখন ছিলেন ছোকরা। অপু হাসিয়া বলিল, তা বটে, এদিকেও 34-35 হলো, কতকাল আর ছোকরা থাকবো। আপনি কোথায় চলেছেন? আপিস যাচ্ছি, বেলা প্রায় 11টা বাজে না, একটু দেরি হয়ে গেল। একদিন আসুন না, কতদিন তো কাজ করেছেন, আপনার পুরনো আপিস, হঠাৎ চাকরিটা দিলেন ছেড়ে, তা নইলে আজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারতেন। হরিচরণবাবু মারা গিয়েছেন কি না? সত্যিই বটে, বেলা 10:30। রামধনবাবু পুরনো দিনের মতো ছাতি মাথায়, লং ক্লথের ময়লা ও হাতছেঁড়া পাঞ্জাবি গায়ে
ক্যাম্বিসের জুতা পায়ে দিয়া অপু 10 বৎসর পূর্বে যে আপিসটাতে কাজ করিত সেখানে গুটি গুটি চলিয়াছেন। অপু জিজ্ঞাসা করিল, রামধনবাবু, কতদিন কাজ হলো ওদের ওখানে আপনার সব শুদ্ধ? রামধনবাবু পুরনো দিনের মতো গর্বিত সুরে বলিলেন, এই 37 বছর যাচ্ছে, কেউ পারবে না বলে দিচ্ছি। এক কলমে এক সেরেস্তায়। আমার দেখতায় 5-5টা ম্যানেজার বদল হলো, কত এলো কত গেল, আমি ঠিক বজায় আছি। এ শর্মার চাকরি ওখান থেকে কেউ নড়াতে পারছেন না, যিনি আসুন। হাসিয়া বলিলেন, এবার মাইনে বেড়েছে, এই 45 হলো। অপুর মাথা কেমন ঘুরিয়া উঠিল। 37 বছর একই অন্ধকার ঘরে একই হাত বাক্সের ওপর ভারী খেরো বাঁধানো রোকরের খাতা খুলিয়া কালি ও স্টিল পেনের সাহায্যে ছেলেদের সংসারের চাল ডালের হিসাব লিখিয়া চলা। চারিধারে সেই একই দোকান পসার, একই পরিচিত গলি, একই সহকর্মীর দল, একই কথা আলোচনা, 12 মাস 330 দিন। সে ভাবিতে পারে না এই বদ্ধ জল, পঙ্কিল, পচা পানা পুকুরের মতো গতিহীন প্রাণহীন ক্ষুদ্র জীবনের কথা ভাবিলেও তাহার গা কেমন করিয়া উঠে। বেচারি রামধনবাবু, দরিদ্র, বৃদ্ধ, ওর দোষ নাই, তাও সে জানে। কলিকাতার বহু শিক্ষিত সমাজে আড্ডায় ক্লাবে সে মিশিয়াছে। বৈচিত্র্যহীন একঘেয়ে জীবন, অর্থহীন ছন্দহীন ঘটনাহীন দিনগুলি, শুধু টাকা টাকা, শুধু খাওয়া, পানাশক্তি, ব্রিজ খেলা, ধূমপান, একই তুচ্ছ বিষয়ে একঘেয়ে অসার বকুনি। তরুণ মনের শক্তিকে নষ্ট করিয়া দেয়, আনন্দকে ধ্বংস করে, দৃষ্টিকে সংকীর্ণ করে, শেষে ঘোর কুয়াশা আসিয়া সূর্যালোককে রুদ্ধ করিয়া দেয়। ক্ষুদ্র পঙ্কিল অকিঞ্চিৎকর জীবন কোনো রকমে খাদ বহিয়া চলে। সে শক্তিহীন নয়, এই পরিণাম হইতে সে নিজেকে বাঁচাইবে। তারপর সে রামধনবাবুর অনুরোধে ও কতকটা কৌতূহলের বশবর্তী হইয়া শিলেদের বাড়ি গেল। সেই আপিস, ঘরদোর, লোকের দল বজায় আছে। প্রবোধ মুহুরী বড়লোক হইবার জন্য কোন লটারিতে প্রতি বৎসর একখানি টিকিট কিনিতেন। বলিতেন, ও 5টা টাকা বাজে খরচের সামিল ধরে রেখেছি দাদা, যদি একবার লেগে যায় তবে সুদে আসলে সব উঠে আসবে। তাহা আজও আসে নাই, কারণ তিনি আজও দেবোত্তর এস্টেটের হিসাব কষিতেছেন। খুব আদর অভ্যর্থনা করিল সকলে। মেজবাবু কাছে বসাইয়া জিজ্ঞাসাবাদ করিলেন। বেলা 11টা বাজে। তিনি এইমাত্র ঘুম হইতে উঠিয়াছেন। বিলিয়ার্ড ঘরের সামনের বারান্দাতে চাকর তাহাকে এখনই তৈল মাখাইবে। বড় রূপার গুড়গুড়িতে রেশমের গলাবন্ধওয়ালা নলে বেহারা তামাক দিয়া গেল। এই বাড়ির একটি ছেলেকে অপু পূর্বে দিন কতক পড়াইয়াছিল। তখন সে ছোট ছিল, বেশ সুন্দর দেখিতেছিল, ভারী পবিত্র মুখশ্রী, স্বভাবটিও ছিল ভারী মধুর। সে এখন 18-19 বছরের ছেলে। কাছে আসিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। অপু দেখিয়া ব্যথিত হইল। সে এই সকালেই অন্তত 10টা পান খাইয়াছে। পান খাইয়া খাইয়া ঠোঁট কালো, হাতে রূপার পানের কৌটা, পান জর্দা। এবার টেস্ট পরীক্ষায় ফেল মারিয়াছে। খানিকক্ষণ কেবল নানা ফিল্মের গল্প করিল। বাস্টার কিটনকে মাস্টারমশাইয়ের কেমন লাগে, চার্লি চ্যাপলিন, নর্মা শিয়ারার, ওহ সে অদ্ভুত। ফিরিবার সময় অপুর মনটা বেদনায় পূর্ণ হইয়া গেল। বালক, ওর দোষ কি? এই আবহাওয়ায় খুব বড় প্রতিভাও শুকাইয়া যায়। ও তো অসহায় বালক। রামধনবাবু বলিলেন, চললেন অপূর্ববাবু, নমস্কার, আসবেন মাঝে মাঝে। গলির বাহিরে সেই পচা খড় বিচালি, পচা আপেলের খোলা, শুটকি মাছের গন্ধ। রাত্রিতে অপুর মনে হইল সে একটা বড় অন্যায় করিতেছে, কাজলের প্রতি একটা গুরুভর অবিচার করিতেছে। ওরও তো সেই শৈশব। কাজলের এই অমূল্য শৈশবের দিনগুলিতে সে তাহাকে এই ইট, কংক্রিট, সিমেন্ট ও বার্ড কোম্পানির পেটেন্ট স্টোনে বাঁধানো কারাগারে আবদ্ধ রাখিয়া দিনের পর দিন তাহার কাঁচা, উৎসুক,
স্বপ্নপ্রবণ শিশুমন তুচ্ছ বৈচিত্র্যহীন অনুভূতিতে ভরাইয়া তুলিতেছে। তাহার জীবনে বন বনানী নাই, নদী মর্মর নাই, পাখির কলস্বর, মাঠ, জ্যোৎস্না, সঙ্গী সাথীদের সুখ দুঃখ এসব কিছুই নাই। অথচ কাজল অতি সুন্দর ভাবপ্রবণ বালক, তাহার পরিচয় সে অনেকবার পাইয়াছে। কাজল দুঃখ জানুক, জানিয়া মানুষ হোক। দুঃখ তার শৈশবের গল্পে পড়া সেই সোনা করা জাদুকর। ছেঁড়া খোড়া কাপড় ঝুলি ঘাড়ে বেড়ায়, এই চাপদারি, কোণে কাদারে ফেরে, কারুর সঙ্গে কথা কয় না, কেউ পোছে না, সকলে পাগল বলে, দূর দূর করে, রাত দিন হাঁপুড় জ্বালায়, রাত দিন হাঁপুড় জ্বালায়। পেতল থেকে, রাং থেকে, শিশে থেকে ও লোক কিন্তু সোনা করিতে জানে, করিয়াও থাকে। এই দিনটিতে বসিয়া ভাবিতে ভাবিতে সর্বপ্রথম এতকাল পরে একটা চিন্তা মনে উদয় হইল। নিশ্চিন্দিপুর একবারটি ফিরিলে কেমন হয়? সেখানে আর কেউ না থাক, শৈশব সঙ্গিনী রানু দিদি তো আছে। সে যদি বিদেশে চলিয়া যায়, তার আগে খোকাকে তার পিতামহের ভিটাটা দেখাইয়া আনাও তো একটা কর্তব্য। পরদিনই সে কাশিতে লীলা দিদিকে 25টা টাকা পাঠাইয়া লিখিল সে খোকাকে লইয়া একবার নিশ্চিন্দিপুর যাইতেছে, খোকাকে পিতামহের গ্রামটা দেখাইয়া আনিবে। পত্রপাঠ যেন লীলাদি তার দেওরকে সঙ্গে লইয়া সোজা নিশ্চিন্দিপুর চলিয়া যায়। ট্রেনে উঠিয়াও যেন অপুর বিশ্বাস হইতেছিল না সে সত্যই নিশ্চিন্দিপুরের মাটিতে আবার পা দিতে পারিবে। নিশ্চিন্দিপুর, সে তো শৈশবের স্বপ্ন লোক, সে তো মুছিয়া গিয়াছে, মিলাইয়া গিয়াছে। সে শুধু একটা অনতিস্পষ্ট সুখস্মৃতি মাত্র, কখনো ছিল না, নাইও। মাঝের পাড়া স্টেশনে ট্রেন আসিল বেলা 1টার সময়। খোকা লাফ দিয়া নামিল, কারণ প্ল্যাটফর্ম খুব নিচু। অনেক পরিবর্তন হইয়াছে স্টেশনটার। প্ল্যাটফর্মের মাঝখানে জাহাজের মাস্তুলের মতো উঁচু যে সিগন্যালটা ছেলেবেলায় তাহাকে টাক লাগাইয়া দিয়াছিল, সেটা আর এখন নাই। স্টেশনের বাহিরে পথের ওপর একটা বড় জাম গাছ। অপুর মনে আছে এটা আগে ছিল না। ওই সেই বড় মাদার গাছটা, যেটার তলায় অনেককাল আগে তাহাদের এদেশ ছাড়িবার দিনটাতে মা খিচুড়ি রাঁধিয়াছিলেন। গাছের তলায় দুখানা মোটর বাস যাত্রীর প্রত্যাশায় দাঁড়াইয়া। অপুরা থাকিতে থাকিতে দুখানা পুরনো ফোর্ড ট্যাক্সিও আসিয়া জুটিল। আজকাল নাকি নবাবগঞ্জ পর্যন্ত বাস ও ট্যাক্সি হইয়াছে। জিজ্ঞাসা করিয়া জানিল। জিনিসটা অপুর কেমন যেন ভালো লাগিল না। কাজল নবীন যুগের মানুষ, সাগ্রহে বলিল, মোটর কাটে করে যাব বাবা। অপু ছেলেকে জিনিসপত্র সমেত ট্যাক্সিতে উঠাইয়া দিল। বটের ঝুড়ি দোলানো স্নিগ্ধ ছায়াভরা সেই প্রাচীন দিনের পথটা দিয়া সে নিজে মোটরে চড়িয়া যাইতে পারিবে না কখনোই। এই দেশের সঙ্গে পেট্রোল গ্যাসের গন্ধ কি খাপ খায়? চৈত্র মাসের শেষ, বাংলায় সত্যিকার বসন্ত এই সময়েই নামে। পথ চলিতে চলিতে পথের ধারের ফুলে ভরা ঘেটুবনের সৌন্দর্যে সে মুগ্ধ হইয়া গেল। এই কম্পমান চৈত্র দুপুরের রৌদ্রের সঙ্গে, আকন্দ ফুলের গন্ধের সঙ্গে শৈশব যেন মিশানো আছে। পশ্চিম বাংলার পল্লীতে এই কমনীয় বসন্তের রূপ সে তো ভুলিয়াই গিয়াছিল। এই সেই বেত্রবতী, এমন মধুর স্বপ্নভরা নামটি কোন নদীর আছে পৃথিবীতে? খেয়া পার হইয়া আবার সেই আশার রুড়ো বাজার, ভিডোল ডানলপ টায়ারের বিজ্ঞাপনওয়ালা পেট্রোলের দোকান নদীর ওপরেই। বাজারেরও চেহারা অনেক বদল হইয়া গিয়াছে। 23 বছর আগে এত কোঠাবাড়ি ছিল না। আশারু হইতে হাঁটিয়া যাওয়া সহজ, মাত্র 2 মাইল। জিনিসপত্রের জন্য একটা মুটে পাওয়া গেল। মোটর বাস ও ট্যাক্সির দরুন ভাড়াটিয়া গরুর গাড়ি আজকাল নাকি এদেশ হইতে উঠিয়া গিয়াছে। মুটে বলিল, ধনচে পলাশগাছির ওই কাঁচা রাস্তাটা দিয়ে যাবেন তো বাবু? ধনচে পলাশগাছি নামটাই তো কতকাল শোনে নাই, এতদিন মনেও ছিল না। কতকাল পরে এই অতি সুন্দর নামটা সে আবার শুনিতেছে। বেলা পড়িয়া আসিয়াছে। এমন সময়ে পথটা সোনাডাঙ্গা মাঠের মধ্যে ঢুকিয়া পড়িল। পাশেই মধুখালির বিল, পদ্মবনে ভরিয়া আছে।
এই সেই অপূর্ব সৌন্দর্য ভূমি, সোনাডাঙ্গার স্বপ্ন মাখানো মাঠটা। মনে হইল এত জায়গায় তো বেড়াইল, এমন অপরূপ মাঠ ও বন কই কোথাও তো দেখে নাই। সেই বনঝোপ, ঢিবি, বন, ফুলে ভর্তি বাবলা, বৈকালের এই কি অপূর্ব রূপ। তারপরই দূর হইতে ঠাকুরঝি পুকুরের সেই ঠ্যাঙারে বটগাছটার উঁচু ঝাঁকড়া মাথাটা নজরে পড়িল, যেন দিক সমুদ্রে ডুবিয়া আছে। ওর পরেই নিশ্চিন্দিপুর। ক্রমে বটগাছটা পিছনে পড়িল। অপুর বুকের রক্ত চলকাইয়া যেন মাথায় উঠিতে চাহিতেছে। সারা দেহ এক অপূর্ব অনুভূতিতে যেন অবশ হইয়া আসিতেছে। ক্রমে মাঠ শেষ হইল। ঘাটের পথের সেই আম বাগানগুলা। সে রুমাল কুড়াইবার ছলে পথের মাটি একটু তুলিয়া মাথায় ঠেকাইল। ছেলেকে বলিল, এই হলো তোমার ঠাকুরদাদার গা, খোকা। ঠাকুরদাদার নামটা মনে আছে তো? বলো তো বাবা, কি? কাজল হাসিয়া বলিল, শ্রী হরিহর রায়। আহা, তা কি আর মনে আছে? অপু বলিল, শ্রী নয় বাবা, ঈশ্বর বলতে হয়, শিখিয়ে দিলাম যে সেদিন। রানু দিদির সঙ্গে দেখা হইল পরদিন বৈকালে। সাক্ষাতের পূর্ব ইতিহাসটা কৌতুকপূর্ণ। কথাটা রানীর মুখেই শুনিল। রানী অপু আসিবার কথা শুনে নাই। নদীর ঘাট হইতে বৈকালে ফিরিতেছে। বাঁশবনের পথে কাজল দাঁড়াইয়া আছে। সে একা গ্রামে বেড়াইতে বাহির হইয়াছে। রানী প্রথমটা থতমত খাইয়া গেল। অনেককাল আগেকার একটি ছবি অস্পষ্ট মনে পড়িল। ছেলেবেলায় ওই ঘাটের ধারের জঙ্গলে ভরা ভিটাটাতে হরিকাকারা বাস করিত। কোথায় যেন তাহারা উঠিয়া গিয়াছিল তারপরে। তাদের বাড়ির সেই অপু না? ছেলেবেলার সেই অপু? পরক্ষণেই সামলাইয়া লইয়া সে কাছে গিয়া ছেলেটির মুখের দিকে চাহিল। অপুও বটে, নাও বটে। যে বয়সে সে গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছিল, তার সে সময়ের চেহারাখানা রানীর মনে আঁকা আছে, কখনো ভুলিবে না। সেই বয়স, সেই চেহারা, অবিকল। রানী বলিল, তুমি কাদের বাড়ি এসেছ খোকা? কাজল বলিল, গাঙ্গুলিদের বাড়ি। রানী ভাবিল, গাঙ্গুলিরা বড় লোক, কলিকাতা হইতে কেহ কুটুম্ব আসিয়া থাকিবে, তাদেরই ছেলে। কিন্তু মানুষের মতো মানুষ হয়? বুকের ভিতরটা ছাত করিয়া উঠিয়াছিল একেবারে। গাঙ্গুলি বাড়ির বড় মেয়ের নাম করিয়া বলিল, তুমি বুঝি কাদু পিসির নাতি? কাজল লাজুক চোখে চাহিয়া বলিল, কাদু পিসিকে জানি না তো। আমার ঠাকুরদাদার এই গায়ে বাড়ি ছিল। তার নাম ঈশ্বর হরিহর রায়। আমার নাম শ্রী অমিতাভ রায়। বিস্ময়ে ও আনন্দে রানীর মুখ দিয়া কথা বাহির হইল না অনেকক্ষণ। সঙ্গে সঙ্গে একটা অজানা ভয়ও হইল। রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তোমার বাবা খোকা? কাজল বলিল, বাবার সঙ্গেই তো কাল এলাম। গাঙ্গুলি বাড়িতে এসে উঠলাম রাত্রে। বাবা ওদের বাইরের ঘরে বসে গল্প করছে, মেলা লোক দেখা করতে এসেছে কিনা তাই। রানী দুই হাতের তালুর মধ্যে কাজলের সুন্দর মুখখানা লইয়া আদরের সুরে বলিল, খোকন, খোকন, ঠিক বাবার মতো দেখতে, চোখ দুটি অবিকল। তোমার বাবাকে এ পাড়ায় ডেকে নিয়ে এসো খোকন। বলগে, রানু পিসি ডাকছে। সন্ধ্যার আগেই ছেলের হাত ধরিয়া অপু রানীদের বাড়ি ঢুকিয়া বলিল, কোথায় গেলে রানুদি, চিনতে পারো? রানু ঘরের ভেতর হইতে ছুটিয়া আসিল। অবাক হইয়া খানিকক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল। বলিল, মনে করে যে এলি এতকাল পরে, তা ও পাড়ায় গিয়ে উঠলি কেন? গাঙ্গুলিরা আপনার লোক হলো তোর? পরে লীলাদির মতো সেও কাঁদিয়া ফেলিল। কি অদ্ভুত পরিবর্তন! অপুও অবাক হইয়া দেখিতেছিল। 14 বছরের সে বালিকা রানুদি কোথায়? বিধবার বেশ। বাল্যের সে লাবণ্যের কোনো চিহ্ন না থাকিলেও রানী এখনো সুন্দরী, কিন্তু এ যেন সম্পূর্ণ অপরিচিত। শৈশব সঙ্গিনী রানুদির সঙ্গে ইহার মিল কোথায়? এই সেই রানুদি? সে কিন্তু সকলের অপেক্ষা আশ্চর্য হইল ইহাদের বাড়িটার পরিবর্তন দেখিয়া।
ভুবন মুখুজ্জেরা ছিলেন অবস্থাপন্ন গৃহস্থ। ছেলেবেলার সে 8-10টা গোলা, প্রকাণ্ড চণ্ডীমণ্ডপ, গরু বাছুর, লোকজনের কিছুই নাই। চণ্ডীমণ্ডপের ভিটা মাত্র পড়িয়া আছে, পশ্চিমের কোঠা ভাঙিয়া কাহারা ইট লইয়া গিয়াছে। বাড়িটার ভাঙা ধসা ছন্ন ছাড়া চেহারা। এ কি অদ্ভুত পরিবর্তন! রানী সজল চোখে বলিল, দেখছিস কি, কিছু নেই আর। মা বাবা মারা গেলেন, টুনু খুড়িমা এরাও গেলেন, সতুর মাও মারা গেল। সতু মানুষ হলো না তো, এতদিন বিষয় বেছে বেছে চালাচ্ছে। আমারও। অপু বলিল, হ্যাঁ, লীলাদির কাছে এসব শুনলাম সেদিন কাশিতে। কাশিতে? দিদির সঙ্গে দেখা হয়েছে তোর? কবে কবে? পরে অপুর মুখে সব শুনিয়া সে ভারী খুশি হইল। দিদি আসিতেছে তাহা হইলে, কতকাল দেখা হয় নাই। রানী বলিল, বউ কোথায়? বাসায়, তোর কাছে? অপু হাসিয়া বলিল, স্বর্গে। ও আমার কপাল, কতদিন বিয়ে করিসনি আর? সেই দিনই আবার বৈকালে চড়ক। আর তেমন জাঁকজমক হয় না। চড়ক গাছ পুতিয়া কেহ ঘুরপাক খায় না। সে বাল্যমন কোথায়? মেলা দেখার অধীর আনন্দে ছুটিয়া যাওয়া, সেই মনটা আর নাই। কেবল সেসব অর্থহীন আশা, উৎসাহ, অপূর্ব অনুভূতির স্মৃতিটা মাত্র আছে। এখন যেন সে দর্শক আর বিচারক মাত্র। 24 বৎসরে মনটা কেমন বদলাইয়া গিয়াছে, বাড়িয়াছে। তাহারই একটা মাপকাঠি আজ খুঁজিয়া পাইয়া দেখিয়া অবাক হইয়া গেল। চড়কতলায় পুরানো আমলের কত পরিচিত বন্ধু নাই। নিবারণ গোয়ালা লাঠি খেলিত, ক্ষেত্রকাপালি বহুরূপীর সাজ দিত, হারান মাল বাঁশের বাঁশি বাজাইয়া বিক্রয় করিত। ইহারা কেহ আর নাই। কেবল পুরাতনের সঙ্গে একটা যোগ এখনো আছে। চিনিবাস বৈরাগী এখনো তেলে ভাজা খাবারের দোকান করে। আজ 40 বছর আগে এই চড়কের মেলার পরদিনই তারা গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছিল। তারপর কত ঘটনা, কত দুঃখ বিপদ, কত নতুন বন্ধু বান্ধব, সব গোটা জীবনটাই। কিন্তু কেমন করিয়া এই পরিবর্তনের মধ্য দিয়াও সেই দিনটির অনুভূতিগুলির স্মৃতি এত সজীব, টাটকা, তাজা অবস্থায় আজ আবার ফিরিয়া আসিল। সন্ধ্যা হইয়া গিয়াছে। চড়কের মেলা দেখিয়া হাসি মুখে ছেলেমেয়েরা ফিরিয়া যাইতেছে। কারো হাতে বাঁশের বাঁশি, কারো হাতে মাটির রং করা ছোবা পালকি। একদল গেল গাঙ্গুলি পাড়ার দিকে, একদল সোনাডাঙ্গা মাঠের মাটির পথ বাহিয়া ছাতিম বনের তলায় ধুলজুরি মাধবপুরের খেয়া ঘাটে। 24 বছর আগে যাহারা ছিল ছোট, এই রকম মেলা দেখিয়া ভেপু বাজাইতে বাজাইতে তেলে ভাজা জিবে গজা হাতে ফিরিয়া গিয়াছিল, তাহারা অনেক দিন বড় হইয়া নিজ নিজ কর্মক্ষেত্রে ঢুকিয়া পড়িয়াছে, কেউ বা মারা গিয়াছে। আজ তাদের ছেলেমেয়েদের দল ঠিক আবার তাহাই করিতেছে। মনে মনে আজিকার এই নিষ্পাপ দায়িত্বহীন জীবন করুকগুলিকে সে আশীর্বাদ করিল। বৈশাখের প্রথমেই লীলা তার দেওরের সঙ্গে নিশ্চিন্দিপুরে আসিল। দুই বোনে অনেকদিন পরে দেখা। দুইজনে গলা জড়াইয়া কাঁদিতে বসিল। অপুকে লীলা বলিল, তোর মনে যে এত ছিল তা তখন কি জানি? তোর কল্যাণে বাপের ভিটে আবার দেখলুম, কখনো আশা ছিল না যে আবার দেখব। খোকার জন্য কাশি হইতে একরাশ খেলনা ও খাবার আনিয়াছে। মহা খুশির সহিত পাড়ায় পাড়ায় ঘুরিয়া সকলের সঙ্গে দেখাশোনা করিল। অপু বৈকালে ছেলেকে লইয়া নৌকায় খাবড়াপোতার ঘাট পর্যন্ত বেড়াইতে গেল। তেঁতুলতলার ঘাটের পাশে দক্ষিণ দেশের ঝিনুক তোলা বড় নৌকা বাঁধা ছিল। হাওয়ায় আলকাতরা ও গাবের রস মাখানো বড় ডিঙিগুলার শৈশবের সেই অতি পুরাতন বিস্তৃত গন্ধ। নদীর উত্তর পারে ক্রমাগত নলবন, ওকরা ও বন্যে বুড়োর গাছ। ঢালু ঘাসের জমি জলের কিনারা ছুঁইয়া আছে। মাঝে মাঝে ঝিঙে পটলের ক্ষেতে উত্তুরে মজুরেরা টোকা মাথায় নিরান দেয়। এক এক স্থানে নদীর জল ঘন কালো, নিথর,
কলার পাটির মতো সমতল। যেন মনে হয় নদী এখানে গহন, গভীর, অতল স্পর্শ। ফুলে ভরা উলু খড়ের মাঠ, আকন্দ বন, ডাসা খেজুরের কাঁদি দুলানো খেজুর গাছ, উই ঢিবি, বকের দল, উঁচু শিমুল ডালে চিলের বাসা। সবাইপুরের মাঠের দিক হইতে বড় এক ঝাঁক শামকুট পাখি মধুখালী বিলের দিকে গেল। একটি বাবলা গাছে অজস্র বন ধুন্দুল ফল দুলিতে দেখিয়া খোকা আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই দেখো বাবা, ওই যে কলকাতায় আমাদের গলির মোড়ে বিক্রি হয় গায়ে সাবান মাখবার জন্যে, কত ঝুলছে দেখো। ও কি ফল বাবা? অপু কিন্তু নির্বাক হইয়া বসিয়াছিল। কতকাল সে সব দেখে নাই। পৃথিবীর এই মুক্ত রূপ তাহাকে যে আনন্দ দেয়, সে আনন্দ উগ্রবীর্য সুরার মতো নেশার ঘোর আনে তাহার শিরায় রক্তে। তাহা অভিভূত করিয়া ফেলে, আচ্ছন্ন করিয়া ফেলে, তাহা অবর্ণনীয়। ইহাদের যে গোপন বাণী শুধু তাহারই মনের কানে কানে। মুখে তাহা বলিয়া বুঝাইবে সে কাহাকে? দূর গ্রামের যাওয়াবাসের বন অস্ত আকাশের রাঙা পটে অতিকায় লায়ার পাখির পুচ্ছের মতো খাড়া হইয়া আছে। একধারে খুব উঁচু পারে সারিবাঁধা গাং শালিকের গর্ত। কি অপূর্ব শ্যামলতা, কি সান্ধ্যশ্রী! কাজল বলিল, বেশ দেশ বাবা, না? তুই এখানে থাক খোকা, আমি যদি রেখে যাই এখানে থাকতে পারবি নে? তোর পিসিমার কাছে থাকবি, কেমন তো? কাজল বলিল, হ্যাঁ, ফেলে রেখে যাবে বই কি, আমি তোমার সঙ্গে যাব বাবা। অপু ভাবিতেছিল শৈশবে এই ইছামতি ছিল তার কাছে কি অপূর্ব কল্পনায় ভরা। গ্রামের মধ্যের বর্ষা দিনের জলকাদা ভরা পথঘাট, বাঁশপাতা পচা আটালো মাটির গন্ধ থেকে নিষ্কৃতি পাইয়া সে মুক্ত আকাশের তলে নদীর ধারটিতে আসিয়া বসিত। কত বড় নৌকা ওর ওপর দিয়া দূর দূর দেশে চলিয়া যাইত। কোথায় ঝালকাঠি, কোথায় বরিশাল, কোথায় রায়মঙ্গল। অজানা দেশের অজানা কল্পনায় মুগ্ধ মনে কতদিন সেনা ভাবিয়াছে সেও একদিন ওই রকম নেপাল মাঝির বড় ডিঙিটা করিয়া নিরুদ্দেশ বাণিজ্য যাত্রায় বাহির হইয়া যাইবে। ইছামতি ছিল পাড়াগাঁয়ের গরিব ঘরের মা। তার তীরের আকাশ বাতাসের সঙ্গীত মায়ের মুখের ঘুম পাড়ানি গানের মতো শত স্নেহে তার নব মুকুলিত কচি মনকে মানুষ করিয়া তুলিয়াছিল। তার তীরে সে সময়ের কত আকাঙ্ক্ষা, বৈচিত্র্য, রোম্যান্স। তার তীর ছিল দূরের অদেখা বিদেশ। বর্ষার দিনে এক ইছামতির কুলে কুলে ভরা ঢল ঢল গৈরিক রূপে সে অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখিত। ইংরেজি বইয়ে পড়া কেপ নানের ওদিকের দেশটা, যে দেশ হইতে লোক আর ফেরে না। হি হু passes কেপ নান উইল ইদার রিটার্ন অর নট। মুগ্ধ চোখে কুল ছাপানো ইছামতি দেখিয়া তখন সে ভাবিত, ওহ, কত বড় আমাদের এই গাংটা। এখন সে আর বালক নাই, কত বড় বড় নদীর দুকুল ছাপানো লীলা দেখিয়াছে। গঙ্গা, সোন, বড়দল, নর্মদা, তাদের অপূর্ব সন্ধ্যা, অপূর্ব বর্ণ সম্ভার দেখিয়াছে। সে বৈচিত্র্য, সে প্রখরতা ইছামতির নাই। এখন তার চোখে ইছামতি ছোট নদী। এখন সে বুঝিয়াছে তার গরিব ঘরের মা উৎসব দিনের যে বেশভূষায় তার শৈশব কল্পনাকে মুগ্ধ করিয়া দিত, এসব বনেদি বড় ঘরের মেয়েদের হীরামুক্তার ঘটা, বানারসি শাড়ির রংঢঙের কাছে তার মায়ের সেই কাচের চুড়ি, শাখা কিছুই নয়। কিন্তু তা বলিয়া ইছামতিকে সে কি কখনো ভুলিবে?